বাংলাদেশ পৃথিবীর অষ্টম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবেই এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। আমরা দুনিয়ায় একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের 1-1.5টা উপজেলার মতো যার আয়তন সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশাজনক। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই ভুক্তভোগী। কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম কোথায়? এই কিছুদিন আগেও এ দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয় স্বজনকে পালানোর সুযোগ করে দিলেন। এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে বিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ায় মানুষের আশ্রয়ের 2টি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিলেট ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত।